নমস্কার, আপকি আদালতে আপনাদের স্বাগত। সবার প্রথমে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা, আপনাদের আদর, আপনাদের সহযোগিতায় আপকি আদালত আরও একবার নাম্বার 1 শো হয়েছে। আজ এই স্পেশাল প্রোগ্রামে আমরা নিয়ে এসেছি সীমান্তের ওপার থেকে আসা একজন অতিথিকে। পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মীরা আজ আপকি আদালতে। পাকিস্তানি সিনেমার সুপারস্টার মীরা আপকি আদালতে হাজির হো। সবার প্রথমে আদাব এবং নমস্কার। এবার মোকদ্দমা শুরু করা হোক। তো মামলা শুরু করা যাক। আপকি আদালতে প্রথম অভিযোগ সুপারস্টার মীরার উপর। আপকি আদালতে পাকিস্তানি সিনেমার সুপারস্টার মীরার উপরে অভিযোগ হলো যে ইনি হলেন হিপোক্রেট। হিপোক্রেট। আপনি আপনার ব্যাপারে বলেন কম আর লুকিয়ে রাখেন বেশি। আমি আজ যা কিছু সব পাবলিকের সামনেই আছে, প্রেসের সামনেই আছে, আমার মা বাবার সামনেই আছে, কখনো কিছুই লুকোইনি। আপনি তো অনেক কিছু লুকিয়েছেন। আপনি কিভাবে জানলেন? আপনি কোনো স্টিং অপারেশন করেছেন? আপনার আসল নাম রুবাব, এটা আপনি কাউকে কোনোদিন বলেননি। আসল নাম, হ্যাঁ ঠিক, ফ্যামিলি নেম। আর যখন আপনি প্রথম সিনেমা করেন ওই সময় আপনার নাম ইরতাজা রাখা হয়েছিল। না, এটাও আমার ফ্যামিলি নেম। আপনার কতগুলো ফ্যামিলি নেম আছে? আসলে আমার যে ফ্যামিলি নেম আছে সেটা হলো ইরতাজা রুবাব। আর থার্ড টাইমে আপনার নাম রাখা হয়েছিল সমীরা। না, ভুল কথা। এটা পাকিস্তানি খবরের কাগজে লিখেছে যে আপনার নাম সমীর রাখা হয়েছিল, যাকে আপনি ভারতবর্ষের প্রতি ভালোবাসা দেখানোর জন্য সমীরা থেকে মীরা করে দিয়েছেন। নো 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 নো, কি সব বলছেন আপনি? আমার মীরা নামেই পাকিস্তানের সব নিউজ পেপার্স যেগুলো আছে, আপনি দেখবেন আমার নাম মীরাই আছে। আচ্ছা, এটা কি সত্যি যে আপনি খুব ছোট বয়সেই অ্যাক্টিং করা শুরু করে হ্যাঁ দিয়েছিলেন? ঠিক, আমি আমার ক্যারিয়ার স্টার্ট করেছিলাম যখন 15 বছর বয়স ছিল। যখন আপনি অ্যাক্টিং শুরু করেছিলেন তখন একটু মোটা ছিলেন, তাই না? হ্যাঁ ঠিক, একদম ঠিক। তাহলে কিভাবে ওয়েট লস করলেন? काम कर কাজ করে করে, ডে নাইট শুটিং করে করে ওয়েট কন্ট্রোল হয়ে গেছে। আপনার প্রথম সিনেমা 1995-এ কাঁটা রিলিজ হয়েছিল, কিন্তু আপনি ওটার ব্যাপারে বেশি কিছু বলেন না। আপনি লোকজনদের প্রথম সিনেমা বলেন চিফ সাব, যেটা 96-এ রিলিজ হয়েছিল। আমি সবার প্রথমে সাইন করেছিলাম চিফ সাব সিনেমাটা, কিন্তু কাঁটা 1 মাস আগেই রিলিজ হয়ে গিয়েছিল। আর হিট হয়েছিল চিফ হ্যাঁ সাব। ঠিক, সিম্পল লাভ স্টোরি, একজন বড়লোক বাবার মেয়ে আর একজন গরিব ঘরের ছেলে যে আমাকে খুব লাইক করে, আর আমার যে বাবা মা তারা চাইতো না যে আমি ওকে বিয়ে করি, এই জন্য, কারণ আমি বড়লোক বাবার মেয়ে। যখন আপনি সিনেমাতে কাজ করা শুরু করলেন তখন প্রথমবার পাকিস্তানি সিনেমায় এমন একটা মেয়েকে দেখা গেছিল যাকে প্রথমে লোকজন পাকিজা বলতো, পরে পটাখা বলতে লাগলো। প্রথমে পাকিজা দেখুন, রোলের মধ্যে ভ্যারিয়েশন খুবই ইম্পর্ট্যান্ট, আর ডিফারেন্ট টাইপের রোল আমি করতে চাই। আমি খুব সিম্পল রোলও করেছি আর গ্ল্যামারাস রোলও করেছি, আর যেমন মায়ের রোলও করেছি, একজন ভালো লাভারের রোলও করেছি, বউয়ের রোলও করেছি, আর যেগুলো খুব গ্ল্যামারাস সেই ক্যারেক্টারও করেছি। তাই সবসময় আমি ডিফারেন্ট ডিফারেন্ট মোড দিয়েছি সিনেমার মধ্যে। এমন কোন সিনেমা ছিল যেটা আপনাকে সেক্স সিম্বলের শিরোপা দিয়ে দিল? এরকম ইমেজ তো একদমই নেই। আপনি এরকম, আমি যদি লাহোরের খবরের কাগজে আপনাকে দেখাই তাহলে সব কাগজে তো শুধু এগুলোই লেখা আছে যে আপনি ভুলভাল নিউজ পেপারগুলো পিক করেছেন।
আপনি পজিটিভ নেগেটিভ সেটা তো সবসময় আর্টিস্টের ব্যাপারে ছাপা হয়, শুধু পজিটিভই। আই থিঙ্ক আপনি কিছু আমি যদি আপনাকে সত্যি কথা বলি তাহলে আমি যে খবরের কাগজই নিয়েছি সেখানে এটাই লেখা আছে যে মীরা পাকিস্তানি সিনেমায় কেউ ওনাকে সেক্স সিম্বল বলে, কেউ ওনাকে হটেস্ট স্টার অফ পাকিস্তানি ফিল্মস বলে। হ্যাঁ, আমি গ্ল্যামারাস তো বটেই। আমাকে ভালো লাগে সিনেমায়, প্রত্যেকটা ক্যারেক্টার ফিট হই, প্রত্যেকটা রোলে ভালো লাগে। তো সেটাই তো আমি তুলেছি খবরের কাগজের মধ্যে থেকে। হ্যাঁ, ভার্সেটালিটি আছে আমার মধ্যে। দেখুন, আমার ক্যারেক্টারগুলো যদি সেক্সি সিনেমায় হয় বা সেক্সি লুকস হয় তাহলে আমি সেক্সি গার্ল হয়ে যাই। আর যদি সিম্পল মেয়ের রোল হয় তাহলে আমি সিম্পল হয়ে যাই। যদি সিরিয়াস মেয়ের রোল হয় তাহলে আমি সিরিয়াসও হয়ে যাই। যদি অন্ধ মেয়ের রোল হয় তাহলে আমি অন্ধ হয়ে কিন্তু যাই। যাই হোক না কেন খুবই সুন্দরী হতে চান আপনি। হ্যাঁ, I want to look good, I want to look beautiful আর ভালো অ্যাক্ট্রেস হিসেবে দেখতে চাই যে নিজের ক্যারেক্টারও পারফেক্ট দেখতে চাই। যে ক্যারেক্টার করব একদম যেন ওই মেয়েটাই, মীরা নয়। আপনি তাহলে খুবই গর্বিত আপনার সৌন্দর্য নিয়ে। হ্যাঁ, আমার মন চায় যে লোকজন শুধুমাত্র আমাকেই দেখে যাক আর কাউকে না দেখুক। যখন অন্য কাউকে দেখে তখন কিরকম লাগে? ভালো লাগে না। আমি চাই শুধুমাত্র আমাকেই দেখতে থাকুক, ব্যাস। মীরাজি, যখন যখন আপনি মুখ খোলেন কোনো না কোনো কন্ট্রোভার্সি তৈরি হয়ে যায়। আরও অনেক প্রশ্ন আছে আমার কাছে, অভিযোগ রয়েছে। পাকিস্তানি সিনেমার দুর্দান্ত অ্যাক্ট্রেস মীরার ওপর জনগণের মোকদ্দমা চলতে থাকবে একটা ব্রেকের পর। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ কাঠগড়ায় উপস্থিত আছেন পাকিস্তানি সিনেমার নাম্বার 1 স্টার মীরা। আপকি আদালতে পাকিস্তানি সিনেমার সুপারস্টার মীরার ওপরে অভিযোগ হলো যে ইনি জেনে বুঝেই কন্ট্রোভার্সি তৈরি করেন। মীরাজি, কন্ট্রোভার্সির ব্যাপারে যদি বলা হয় যেখানে যেখানে মীরা যায় কন্ট্রোভার্সি অবশ্যই হয়। একটা হিন্দি গান ছিল না, যাহা মে জাতি হুঁ ওহি চলে আতে হো। তাই কন্ট্রোভার্সি আপনার পিছু পিছু চলে যায়। মাইন্ড করবেন না, কন্ট্রোভার্সি যেটা হয় আপনাদের মতো মানুষ ক্রিয়েট আমাদের করেন। মতো মানুষ। আমি ক্রিয়েট করি না, আমি শুধু আমার কাজ করে যাই আর সমস্ত কনসেন্ট্রেশন আমার কাজের ওপর থাকে। তাই প্রেস, মিডিয়া বা তাদের সম্পর্ক আছে কন্ট্রোভার্সির সাথে, আমার নয়। এই কথাটা কি সত্যি নয় যে পাকিস্তানে সিনেমা করতে করতে আপনি ভারতবর্ষে সিনেমা করতে চলে এলেন মহেশ ভাটের হ্যাঁ, সাথে? ঠিক। এটা পাকিস্তানের কাছে অনেক বড় একটা খবর ছিল। এটা সত্যি, কারণ যখন সালমা আগা আর জেবা বাখতিয়ারজি কাজ করেছিলেন ভারতবর্ষে, তখন ওনাদের কাছে ব্রিটিশ ন্যাশনালিটি ছিল। ওনাদের সাথে পাকিস্তানের কোনো সম্পর্ক ছিল না। আর আমার কাছে যে পাসপোর্ট আছে সেটা পাকিস্তানের পাসপোর্ট, আর আমি পাকিস্তানেরই মেয়ে। তাই এইজন্য মেবি এই জিনিসটাকে, কারণ আফটার 56 ইয়ার্স এত বড় একটা কাজ হয়েছে। ভারতবর্ষের বেশ কিছু নিউজপেপার আমি তখন পড়তাম। অনেক ডিরেক্টররা বলেছিলেন যে আমরা হিন্দু পাকিস্তানের সাথে মিলে কো-প্রোডাকশনে ইন্টারেস্টেড আছি। কিন্তু 56 বছরে শুধুমাত্র কথাবার্তাই হয়েছে, প্র্যাকটিক্যালি কিছুই হয়নি। তারপর ফাইনালি যখন মহেশজি উনি এত বড়, এখান থেকে উনি গেলেন পাকিস্তান কারা ফিল্ম ফেস্টিভ্যালে, আমার দেখা হলো মহেশজির সাথে। তখন উনি বললেন যে আমি কো-প্রোডাকশন করতে চাই পাকিস্তানের সাথে, আর আমি চাই আপনি ওই প্রোডাকশনের অংশ হিসেবে থাকুন, আমার সিনেমায় কাজ করুন। তখন আমি ভেবেছিলাম এগুলো শুধুমাত্র কথার কথা, আসলে এরকম কিছুই হবে না। কিন্তু আরও যারা পাকিস্তানি অ্যাক্ট্রেস এখানে এসেছিলেন, জেবা বখতিয়ার, সালমা আগা, ওনাদের নিয়ে কোনো কন্ট্রোভার্সি কিন্তু তৈরি হয়নি। আই ডোন্ট নো, এখনো সিনেমার কেউ শর্ট দেখেনি, সিনেমার প্রোমো সবে রিলিজ হয়েছে। আর কিভাবে না দেখে লোকজন বলে দিল যে সিনেমার মধ্যে কিসিং আছে। মীরা পাকিস্তানের একজন বড় স্টার ইন্ডিয়াতে এসে সিনেমার হিরোইন হলো। মহেশ ভাটের মতো কন্ট্রোভার্সিয়াল ডিরেক্টর, কন্ট্রোভার্সিয়াল প্রডিউসার ওটা প্রডিউস করলো, তো কন্ট্রোভার্সি হবে না?
আপনার চোখে মহেশজি, কিন্তু বিশ্বে উনি বেশ জনপ্রিয়। লোকজন ওনাকে খুব ভালোবাসে। স্পেশালি আমি ওনার অনেক সিনেমা দেখেছি। আর্থ, জখম, সড়ক, হাম হ্যায় রাহি প্যার কে, এরকম আরও অনেক সিনেমা। তাই উনি খুবই উনি খুবই দুর্দান্ত মানুষ, আর ওনার মাইন্ডও খুবই ব্রিলিয়েন্ট। আর পাকিস্তানে ওনাকে লোকজন ওনাকে প্রেম করে, খুব ভালোবাসে, ওনাকে খুব লাইক করে। আমাদের সমস্ত প্রেস, আমাদের সমস্ত জনগণ, আমাদের ডিরেক্টররা ওনার সিনেমা দেখে অনেক কিছু শেখে। সিনেমা রিলিজই হলো না, সিনেমার প্রোমো রিলিজ হয়নি, কিন্তু তার আগে কন্ট্রোভার্সি তৈরি হয়ে গেল। হ্যাঁ, আপনিই তো ক্রিয়েট করেছেন না? আমি? মিডিয়া ক্রিয়েট করেছে। মহেশজির সাথে এসবের কোনো সম্পর্ক নেই, আর আমার সাথেও কোনো সম্পর্ক নেই। আমি চুপচাপ সিনেমা কমপ্লিট করেছি। যখন ফাইনালি সিনেমাটা আসবে তখন আপনি দেখবেন। মীরাজি, যদি পাকিস্তানের অ্যাক্ট্রেস ভারতবর্ষের কোনো সিনেমায় একটা কিসিং সিন করে, তাহলে কন্ট্রোভার্সি তো অবশ্যই তৈরি হবে। First of all these allegations are baseless. There is no vulgar scene in Mahesh Bhatt's film Nasar. কন্ট্রোভার্সি এই ব্যাপারে তৈরি হয়েছে, বিশেষ করে পাকিস্তানের প্রেসে এই জিনিসটা নিয়ে ক্রিয়েট হয়েছে যে পাকিস্তানি অ্যাক্ট্রেস ভারতবর্ষে গিয়ে কোনো হিন্দু স্টারকে কিস করেছে সিনেমায়। আপনি সিনেমাটা দেখেছেন? এখনো তো রিলিজ হয়নি মিরাজি, আমি কি করে দেখব? তাহলে আপনি আমাকে একটু বলুন যে আপনি সিনেমাটা দেখেননি। আপনি কিভাবে বলছেন যে সিনেমার মধ্যে কিসিং এর সিন আছে? কি গ্যারান্টি দিচ্ছেন আপনি? না, এটা তো আপনি আমাকে বলতে পারবেন এরকম সিন না, আছে কারণ না নেই। আপনি কথাটা বলছেন, মিডিয়া এটা বলছে, লোকজন এটা বলছে যে সিনেমার মধ্যে এরকম সিন আছে। তাই আমাকে বলুন যে এটা কে দেখেছে? আমাকে প্রুফ দেখান আপনি স্ক্রিনের মধ্যে। আমি দেখতে চাই। মিরাজি, আমি তো জানতাম যে যা কিছু রটে সেটার একটু হলেও সত্যি বটে। কন্ট্রোভার্সি যেটা আছে সেটা তো বেশিরভাগই পাকিস্তানের প্রেস শুরু করেছে। হ্যাঁ, ঠিক। ওদের একটা চিন্তাভাবনা ছিল, আর ওরা একদম দে আর ভেরি রাইট। এইজন্য, কারণ ওরা আমাকে ভালোবাসে, আমার ওই দেশের সাথে সম্পর্ক আছে। আমি ওই দেশের একজন স্টার। আর আজ আমি যা কিছু হয়েছি পাকিস্তানের জন্যই হয়েছি। আর পাকিস্তানের জন্যই আমি আজ এখানে বসে আছি। ওটা আমার দেশ, আমার মা, আর আমার মাদারল্যান্ডও বটে। তাই আমার সম্পর্ক তো শেষ হবে না পাকিস্তানের সাথে। কিন্তু ওরা খুবই টাচি, খুবই পজেসিভ আমার জন্য। তাই জন্য ওরা চায় যে আমি পাকিস্তানের বাইরে কোথাও গিয়ে কাজ করি, মানে ভারতবর্ষে কাজ করি, আমি হলিউডে গিয়ে কাজ করি, লন্ডন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করি। কিন্তু আমি সবসময় যেন পাকিস্তানের মান-সম্মানের প্রতি সময় খেয়াল রাখি। আর আমার মা-বাবা যা শিখিয়েছেন, যা সংস্কার দিয়েছেন, ওই পথে আমি যেন সবসময় চলি। তো মহেশ ভাট সাহেবের সাথে কাজ করতে করতে আপনি সেই সীমারেখার মধ্যে ছিলেন, নাকি পা একটু পিছলে গেছে? হ্যাঁ, আমি একদমই আমার সীমারেখার মধ্যেই ছিলাম, আর আমি খুব ভালোভাবে কাজ করেছিলাম। খুবই ভালো। যখন ফাইনালি ইনশাআল্লাহ যখন লোকজন সিনেমাটা দেখবেন, তখন ওরা এটা বুঝবে যে আমাদের টিম একসাথে, মহেশজি, সোনি রাজদান, আর আমরা একসাথে একটা ভালো সিনেমা বানিয়েছি, যেটা আমরা ভারতবর্ষ আর পাকিস্তানের অডিয়েন্সকে একটা গিফট করতে চাই, বন্ধুত্বের নামে ডেডিকেট করতে চাই। আর এই আবেগ নিয়ে আমরা এই কাজটা শুরু করেছিলাম। আর 56 ইয়ার্সে প্রথমবার আমরা ফাইনালি একটা কো-প্রোডাকশন। কিন্তু এখন আপনি আমাকে এটা বলেননি যে কন্ট্রোভার্সি যে জিনিসটা নিয়ে তৈরি হয়েছে সেই সিনটা ওই সিনেমায় আছে নাকি নেই। সেটা নিয়ে সিনেমা বেরোলে কথা বলবো। আমি তো শুনেছি যে এত কন্ট্রোভার্সি তৈরি হয়ে গেছে যে আপনি ভাট সাহেবকে প্রেশার দিয়ে ওই সিনটা সরিয়ে দিয়েছেন। আমার মনে হয় যে জনতা উত্তর পেয়ে গেছে এই প্রশ্ন। না, এক সেকেন্ড শুনুন।
আমার সরি, খুব হাসি পাচ্ছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েট করার লোকজন হলেন আপনারা, কিন্তু এখন আপনি ক্রিয়েট কিসিং সিন আপনি করছেন। করেছেন, কন্ট্রোভার্সির অভিযোগ আমার উপর করছেন। আচ্ছা, আমি চাই যে এর উত্তর আমি এখন দিতে পারছি না। আপনি এটা আমার পাবলিকের ওপর, আমার অডিয়েন্সের ওপর, পাকিস্তানের অডিয়েন্সের ওপর, যাদের সাথে আমি জড়িত, খুব ভালো সম্পর্ক আছে, যারা আমাকে প্রচণ্ড রকম ভালোবাসে। আর আমি সব সময় আমি ওদেরকে খুব ভালোবাসি অবশ্যই। আর ওদের অধিকার আছে আমার ওপরে যে ওরা আমার সাথে ডিসকাস করুক বা ভালো কথা আর খারাপ কথা আমাকে এসে বলুক। তাই আমি আমার অডিয়েন্সের ওপর ছাড়ছি, আর ভারতবর্ষের অডিয়েন্সের ওপর যে ওরা সিনেমাটা দেখুক আর তারপরে অবশ্যই কথা বলবো। আমার কাছে কিছু প্রেস ইন্টারভিউ আছে আপনার, যেখানে আপনি বলেছেন যে গল্প যদি ডিমান্ড করে তাহলে আমার কোনো রকমের রোল করতে কোনো অসুবিধে নেই। দেখুন, এটা ইউনিভার্সাল ট্রুথ। অ্যাক্টিং মিনস ফ্রিডম অফ এক্সপ্রেশন। তাই অ্যাক্টিংয়ের মানে আমি একজন অ্যাক্ট্রেস, আমি ডিফারেন্ট টাইপের রোল পেয়ে থাকি আর আমাকে ডিফারেন্ট টাইপের অ্যাক্টিং করতে হয়। তাই আমার সম্পর্ক অ্যাক্টিংয়ের সাথে। কিন্তু পাকিস্তানে যে সিনেমাগুলো আপনি করেন ওগুলোতে আপনাকে এই ধরনের সিন এক্সপোজার করার মতো। হ্যাঁ, আমি অবশ্যই করি। আমার সিনেমা যেটা ডিমান্ড, আমার ক্যারেক্টারে যেটা ডিমান্ড, আমার ডিরেক্টর যেটা চান, আমি সেটা অবশ্যই করি। কিন্তু লোকজন যখন অবজেক্ট করে যে আপনার এরকম রোল করা উচিত না, তখন আপনি কি বলেন? এটা আমার কাজ, এটা আমার প্যাশন, আমার কাজ। আমি আমার কাজের সাথে অবিচার করতে পারি না। আমি সততার সাথে আমার কাজ করি। আর আমি অ্যাক্টিং ছাড়া আর কিছুই করতে পারি না। আমি শুধু অ্যাক্টিং করতে পারি। আপনি খুব ভালো উত্তর দিতে পারেন। আচ্ছা। একটা ইন্টারভিউতে আপনি বলেছিলেন, ইটস মাই বডি, ইফ আই এক্সপোজ ইট নো ওয়ান শুড হ্যাভ আ প্রবলেম। এটা বলেছিলেন না বলেননি? আমি আপনাকে বললাম তো যে আমার সম্পর্ক অ্যাক্টিং এর সাথে। আমি জানতে চাইছি যে এত কন্ট্রোভার্সি কেন? ওনার পেছনে এত হাত ধুয়ে কেন পড়েছেন? এগুলো তো নরমালি আমাদের এখানকার বলিউড অ্যাক্ট্রেসরা স্টেটমেন্টও দেন আর লেখাও হয়। বাট ওয়াই হার, ইউ নো? এত কন্ট্রোভার্সি এই কারণে ক্রিয়েট হয়েছে কারণ পাকিস্তানি প্রেস বারবার এটা লিখেছে যে কিসিং হলো ইসলামের বিরুদ্ধে। যখন সিনেমায় গ্ল্যামারে কোনো রিলিজিয়ানের কথা চলে আসে তখন কন্ট্রোভার্সি বেড়ে যায়। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আপনিও একদম ঠিক বলেছেন। কারণ পাকিস্তান যেটা আছে সেটা হলো একটা মুসলমানদের দেশ। ওখানে মুসলমানরা থাকে। ইটস অ্যান ইসলামিক কান্ট্রি। তাই ওদের কাছে অফকোর্স ইটস আ ভেরি বিগ থিং। আর ওরা কোনো সময় এই ব্যাপারটাকে এর সামনে মাথা নত করবে না। ওরা এই কেস ব্যাপারটা অ্যালাউ করে না। যেমন আমাদের সিনেমায় আজকাল আইটেম নাম্বার দেখা যায়। হুম। আপনি যদি দেখে থাকেন কাঁটা লাগার মতো নাম্বার, হ্যাঁ, তাহলে এটা তো পাকিস্তানি সিনেমায় অ্যালাউ করা হবে না। আমরা বোরখা পরে তো সিনেমা করি না। আমরা ডিফারেন্ট টাইপের ড্রেসেস পরে থাকি, এক্সপোজিংও থাকে। কিন্তু সমস্যা এটাই যে আমি ভারতবর্ষে এসে কাজ করেছি। আর প্রথমবার কাজ করেছি। তাই এটা ওদের কাছে একটা অনেক বড় সারপ্রাইজ। এক্সপেক্ট করেনি। আর ওদের একটু ইনসিকিউরিটিও আছে যে আমি আবার ভারতবর্ষে শিফট না হয়ে যাই। কখনো কখনো মীরাজি, এই যে কন্ট্রোভার্সিগুলো এগুলো আপনার কিছু কথায় ক্রিয়েট হয়ে যায়। হুম। দেখুন, ২৪শে ফেব্রুয়ারি ২০০৫ হুম। আপনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন যেখানে আপনি প্রশ্ন তুলেছিলেন যে হোয়াট ইজ রং ইন গিভিং আ কিসিং সিন। না, আমি তো এরকম কিছু বলিনি। আপনি আপনি বলেননি আর কাগজের লোকেরা ছেপে দিল। আই ডোন্ট নো, আমি তো কিছুই বলিনি। আপনি কি এতই সরল নাকি হওয়ার ভান করছেন?
মীরাজি, আপনি এটা বলুন, আপনি কি মানেন সিনেমায় কিস করা, এই ধরনের সিন করা, এগুলো ইসলামের বিরুদ্ধে? আহ, হ্যাঁ, অবশ্যই। আমি মানে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে আমার মায়ের সম্পর্ক, বাবার সম্পর্ক, আমার সম্পর্ক ইসলামের সাথে আছে। আর সৈয়দ শিয়া আমার ফ্যামিলি, তাই আমার বাবা-মা তো কখনো অ্যালাউ করবে না যে আমি কখনো স্ক্রিনের মধ্যে কিস করব। আর ইসলামে তো অ্যাক্টিংকেও পাপ মনে করা হয়। তো যখন আপনি একটা পাপ করেই ফেললেন, আরও একটা করে ফেলুন। দেখুন, কাজ আর ধর্মকে আপনি গুলিয়ে ফেলবেন না। আমার কাজ আমার কাছে উপাসনা, আর আমি আমার কাজটাকে খুবই ভক্তিভরে করে থাকি। তাই আপনি প্লিজ এটাকে গুলিয়ে ফেলবেন না, এই দুটো জিনিসকে। আপনি যদি কিস সিন করে থাকেন তাহলে আপনি ভুলটা স্বীকার করে নিন, কারণ পাকিস্তানিরা পাগল নয় যে এটা আপনাকে বারবার বলছে। আপনি এই ভুলটা করে ফেলেছেন ম্যাম, প্লিজ স্বীকার করে নিন। আপনার কথাটা শুনে না মনে হলো সলমান খান কথা বলছে। আপনার অনেক মেল আছে ওনার সাথে। সো আমি তো কোনো ভুল করিনি, স্বীকার কেন করব? না, আই ডিড কিন্তু- নাথিং রং। এরকম লোক আছে যারা এই কন্ট্রোভার্সিগুলো ক্রিয়েট করেছে পাকিস্তানে। আপনি কি, আপনিই তো করেছেন, আপনিই করছেন। যখন এটা ওখানকার খবরের কাগজে ছাপলো, করতে দিন না, আমার কি এসে যায় এসব জিনিসে? যখন সিনেমা বেরোবে বিশ্ব দেখে নেবে, ভারতবর্ষ দেখবে সেটা, আমার অডিয়েন্স দেখবে, আর পাকিস্তানও দেখবে তখন। আমি তো আপনার জন্য অবশ্যই দোয়া করব যে আপনার ফিল্মগুলো সুপারহিট হোক। হ্যাঁ, একদমই দোয়া করুন। আর ভারতবর্ষে এটা আমার প্রথম সিনেমা মহেশজির সাথে। আর ভারতবর্ষের জনগণ প্রথমবার আমাকে অন স্ক্রিন দেখবে। আর ইনশাল্লাহ এরাও আমাকে ভালোবাসবে যেভাবে পাকিস্তান ভালোবাসে। আমার কাছে লম্বা লিস্ট আছে আপনার ওপর অভিযোগ আর প্রশ্নের। মীরার ওপর জনগণের মোকদ্দমা চলতে থাকবে ছোট একটা ব্রেকের পর। ওয়েলকাম ব্যাক। আপকে আদালতে আজ অভিযোগ এবং প্রশ্নের ঘেরাটোপে রয়েছেন পাকিস্তানের বেস্ট অ্যাক্ট্রেস মীরা। আপকি আদালতে পাকিস্তানি সিনেমার সুপারস্টার মীরার উপরে অভিযোগ হলো যে ইনি হলেন অকৃতজ্ঞ। মীরাজি, পাকিস্তানের সিনেমা আপনাকে সুপারস্টার বানিয়েছে। এটা কি অকৃতজ্ঞতা নয় যে ওখানকার সিনেমা ছেড়ে আপনি এখানে চলে এলেন মুম্বাইতে সিনেমা করার জন্য? আমি সবসময় আমৃত্যু পর্যন্ত আমি এটাই বলবো যে আজ আমি যা কিছু হয়েছি পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যই হয়েছি। আর আজ যদি আমি ভারতবর্ষে থাকি তাহলে জাস্ট বিকজ অফ পাকিস্তান, জাস্ট বিকজ অফ পাকিস্তানি ফিল্ম ইন্ডাস্ট্রি। তাই ওদেরকে তো আমি কখনোই ভুলতে পারবো না। যেমন আমি চাই যে পাকিস্তানে আমার অডিয়েন্স আমাকে খুব ভালোবাসে, আর আমি চাই যে এখানেও আমার কাজ লোকে দেখুক আর আমাকে ভালোবাসুক। আপনি এখানেও যে ঐশ্বরিয়া রাই রয়েছেন নাম্বার 1 পজিশনে, ওনাকে চ্যালেঞ্জ করতে এসেছেন? না, আমি কাউকে চ্যালেঞ্জ করতে আসিনি। কিন্তু যদি ভারতবর্ষের জনগণ চায় যে আমি এখানে কাজ করি, ওরা আমাকে লাইক করে, তাহলে আমি অবশ্যই করব ওদের জন্য। কারণ আজ আমি যতটা ভালোবাসা আমি পাকিস্তানে পেয়েছি, আমি যেদিন থেকে এখানে এসেছি আমি এটা বলবো যে আমি পাকিস্তানের থেকেও বেশি ভালোবাসা পেয়েছি এখানে। আমি জানি পাকিস্তানের লোকজন এই ব্যাপারটা মাইন্ড করবে। আমি এত বড় একটা কথা বলে ফেলেছি, কিন্তু আমি সততা এবং অনেস্টির সঙ্গে আমি মিথ্যে বলতে পারবো না। আজ আমার মনে পাকিস্তানের জন্য যতটা ভালোবাসা আছে, ততটাই ভালোবাসা আমার ভারতবর্ষের জন্য আছে। আর আমার মনে হয় যে আমার ভারতবর্ষের সাথেও সম্পর্ক আছে, আর আমি কখনো এই সম্পর্কটা শেষ করতে চাই না। ভারতবর্ষে যারা সিনেমা প্রেমী লোকজন আছে তারা কিভাবে আপনাকে চিনবেন? ঐশ্বরিয়া রাইকে রিপ্লেস করার মতো নাকি মল্লিকা শেরাওয়াতকে রিপ্লেস করার মতো? আমি ভালো রোল, ভালো ক্যারেক্টার করতে চাই।
যেমন শুদ্ধই আমি লাস্ট ব্ল্যাক দেখেছি। ওখানে রানী মুখার্জি খুব ভালো কাজ করেছেন। বেশ দুর্দান্ত পারফরমেন্স ছিল। তাই আমি চাই যে লোকজন আমাকে একজন ভালো অ্যাক্ট্রেস হিসেবে চিনুক। পুরো সাউথ এশিয়াতে আমাকে ভালো অ্যাক্ট্রেস বলবে সবাই। মীরাকে মনে রাখবে লোকজন? মীরাকে মনে রাখবে, শাবানা আজমির মতো, মাধুরী দীক্ষিতের মতো, রানী মুখার্জির মতো। আপনি বললেন যে লাহোরের যে ফিল্ম ইন্ডাস্ট্রি আছে সেটা অতটা অ্যাডভান্স নয় যতটা মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রি অ্যাডভান্সড। আপনি কেন কম্পেয়ার করছেন পাকিস্তান আর ইন্ডিয়ার ফিল্ম ইন্ডাস্ট্রিকে একসাথে? পাকিস্তান ছোট একটা দেশ, ওদের ছোট একটা ফিল্ম ইন্ডাস্ট্রি। ভারতবর্ষের ইন্টারন্যাশনাল ফিল্ম ইন্ডাস্ট্রি আছে। আর এটা বলা একদমই ভুল হবে না যে বিশ্বের নাম্বার 1 ফিল্ম ইন্ডাস্ট্রি হচ্ছে বলিউড। তাই আপনি এটাকে কম্পেয়ার করবেন না প্লিজ। কম্পেয়ার করছি না, আমি শুধু এটা বলছি যে আপনি ললিউড ছেড়ে বলিউডে এলেন। আমি ললিউডেও কাজ করব আর বলিউডেও কাজ করব। জনগণকে জিজ্ঞেস করছে যে এখানে কিরকম রোলে আপনাকে দেখতে চান। হ্যাঁ, আপনার প্রশ্ন? এমন কোন রোল আপনি করতে চান যেটা আপনার সত্যি করার খুব ইচ্ছে? আমি ভারতীয় নারীর রোল করতে চাই। দেবদাসের যে পারো রোলটা ছিল সেরকম? হ্যাঁ, যেমন মঙ্গলসূত্র। আর আমার টিপ খুব ভালো লাগে। ওই যে যেটা বিয়েতে পরে এখানে সিঁদুর। সিঁদুর, টিপ, উফ! ওই যে গানটা সুভাষজির একটা সিনেমার। ये दुनिया एक दुल्हन, ये माथे की बिंदिया, ये मेरा इंडिया, I love my India. It's really beautiful song. তাই এরকমই কিছু, লাল ওড়না হাওয়ায় উড়ে যাচ্ছে, চুড়ি, মঙ্গলসূত্র, টিপ। ও মাই গড! আমি খুব, ইটস বিউটিফুল, আই সোয়্যার। কোন ইন্ডিয়ান ফিল্ম স্টারের সাথে আপনার কাজ করার ইচ্ছে আছে যদি আপনি সুযোগ পান? যেমন শাহরুখ খান আছে, আমির খান আছে, সলমান খান, সোহেল খান ওনার ভাই। কোনো বিশেষ কারণ যে আপনি সমস্ত খানদের বাছলেন, যতগুলো নাম বললেন? আপনি ঋত্বিক রোশনের নাম ঋত্বিক, দিলেন না? অফকোর্স আমি ওনার নাম নিচ্ছি। ঋত্বিক রোশন ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্টর। ঋত্বিক আর আজকালকার যত ইয়াংস্টার্স আছে সবাই ঋত্বিককে খুব লাইক করে। আমার পুরো ফ্যামিলি ঋত্বিককে লাইক করে, স্পেশালি আমার বোনেরা। উফ! খুব ভালোবাসে ঋত্বিককে। আর যেমন সৈফ আলী খান আর জন ইব্রাহিম আর অনিল কাপুর, উনি খুবই ব্রিলিয়েন্ট। অমিতাভ বচ্চন আছে। অনিল কাপুর তো খুবই, খুবই ভার্সেটাইল অ্যাক্টর। ওনাকে নিয়ে তো কোনো কথাই হবে না। তাই এরা সবাই খুব ভালো। পাকিস্তানি প্রেসের আরও একটা প্রশ্ন আছে যেখানে ওরা অকৃতজ্ঞতার কথা বলেছে। একটা খবরের কাগজে লিখেছে যে আপনি একজন হিন্দু অ্যাক্টরকে বিয়ে করে নিয়েছেন। হিন্দু অ্যাক্টরকে? না, না, আমি এখনো পর্যন্ত কোনো বিয়ে করিনি। আর করার ইচ্ছেও নেই? আহ! বিয়ে খুবই সুন্দর একটা জিনিস। আর যেদিন আমি বিয়ে করব, গোটা বিশ্বকে জানিয়ে করব। আর বিশ্বজুড়ে এটা নিয়ে আলোচনা হবে। আর আমাকে ইনভিটেশন পাঠাবেন আপনি? অফকোর্স, হোয়াই নট? কেন নয়? সবার আগে আপনাকে ইনভিটেশন পাঠাবো। প্রমিস। ওখানকার প্রেস এটাও লিখেছে যে মীরা শিফট করার চেষ্টা করছে ভারতবর্ষে। উনি এখানে এসেই থেকে যাবেন? এরকম কোনো ব্যাপার নয়। আ কাজ করার জন্য যাব, ভারতবর্ষে আসব, আমেরিকা যাব, লন্ডন যাব, মালয়েশিয়া, ইস্তানবুল, চায়না, যেকোনো জায়গায় বিশ্বের মধ্যে। কিন্তু পাকিস্তান কখনো ছাড়ব না। আর আই থিংক কোনো সন্তানই নিজের মায়ের কোল কখনো ছাড়তে পারে না। কোনোদিনও না। ভারত পাক বন্ধুত্বের জন্য আপনি কতটা ত্যাগ স্বীকার করতে পারবেন? এতটাই যে এই বন্ধুত্বের জন্য যদি প্রাণও দিতে হয় তাহলে প্রাণও দিয়ে দেব।
মিরাজি, লাহোর থেকে আপনি মুম্বাই এসছেন, এখানকার সিনেমায় আপনার নাম হোক, আর হতে পারে খুব তাড়াতাড়ি আপনি হলিউডেও চলে গেলেন। কিন্তু আমার কাছে অভিযোগ আর প্রশ্ন আরও আছে। পাকিস্তানের ফিল্ম স্টার মীরার ওপর জনগণের অভিযোগ এবং প্রশ্নের সম্ভার নিয়ে ফিরছি একটা ব্রেকের পর। ওয়েলকাম ব্যাক। আজ জনতার আদালতে আমাদের অতিথি হলেন সীমান্তের ওপার থেকে আসা পাকিস্তানের জনপ্রিয় স্টার মীরা। আপকি আদালতে পাকিস্তানি সিনেমার সুপারস্টার মীরার ওপরে অভিযোগ হলো যে ইনি হলেন খুবই ভীতু। মীরা, এই কথাটা সত্যি যে লাহোরের সিনেমায়, পাকিস্তানের সিনেমায় আপনি প্রচুর কম্পিটিশন দেখতে পাচ্ছিলেন, তাই ভয় পেয়ে আপনি এখানে চলে এলেন মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে? যেখানে বেশি কম্পিটিশন আছে ওখানে আপনি নাম্বার 1 স্টার ছিলেন, আপনার পজিশনটা একটু নড়বড়ে হয়ে গিয়েছিল। ওখানে নাম্বার 1 ছিলাম, নাম্বার 1ই আছি। শুনেছি এখানেও মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রচুর সিনেমা আপনাকে অফার করা হয়েছে। হ্যাঁ ঠিক, কাজ তো পাকিস্তানেও প্রচুর আছে। আর এই সময় সব ডিরেক্টররা চাইছেন আমাকে সিনেমায় সাইন করাতে। আর ভারতবর্ষতেও প্রচুর মানুষ আমার কাছে এসেছিল নিজেদের সিনেমা নিয়ে। কিন্তু আমি কোয়ান্টিটিতে তো নয়, কোয়ালিটিতে বিশ্বাস করি আমি। আর আমি ভালো কাজ করতে চাই, কোয়ালিটি ওয়ার্ক করতে চাই। ভালো ব্যানারদের সাথে, ভালো ডিরেক্টরদের সাথে, আর ভালো রোল, সেই রোলগুলো আমাকে চুজ করতে হবে আমার ক্যারিয়ারের জন্য ফিউচারে। কি অর্জন করতে চাইছেন আপনি? I am Meera and I want to remain Meera. আর আমি মীরা হিসেবে ভারতবর্ষের অডিয়েন্সের মধ্যে এবং বলিউডের মধ্যে আমার একটা নিজের বিশেষ জায়গা তৈরি করতে চাই। আচ্ছা, ভারতবর্ষে আপনি এসছেন এখানকার যুবকদের, এখানকার ছেলেদের মন জেতার জন্যে? ভারতবর্ষের যে ছেলেগুলো আছে তারা খুবই চার্মিং, খুব শালীনতা আছে ওদের মধ্যে, আর খুবই প্রোটেক্টিভ মেয়েদের ব্যাপারে বিশেষ করে। আর একটা বিশেষ আবেগ আছে প্রতিটা ভারতীয়দের মধ্যে, খুব রেসপেক্ট করে মেয়েদেরকে। আর এই জন্য আমার ভারতবর্ষের ছেলেদের ভালো লাগে। আর আই থিঙ্ক পুরো ভারতবর্ষে একটা ভারতীয় ছেলের মধ্যে যে শিষ্টাচার আছে সেটা খুবই জনপ্রিয়, কারণ ওদের চোখের মধ্যে একটা লজ্জা আছে, শালীনতা আছে। জনতার মধ্যে এমন অনেক আছেন যারা আপনাকে প্রশ্ন করতে চান। হ্যাঁ, বলুন আপনার প্রশ্ন। আমি এটা বলতে চাইছি যে আপনার কিছু ইচ্ছে ছিল বা কিছু স্বপ্ন ছিল, যেমন আপনি টিপ, মঙ্গলসূত্র এরকম অনেক কিছু পছন্দ করেন, আর আপনি একটা বন্ধুত্বের বার্তাও দিতে চান ভারতবর্ষকে। তাই আমি এটা ভাবছি যে আপনি যদি ভারতবর্ষে কোথাও যদি গিয়ে বিয়ে করে নেন, তাহলে এটা একটা বন্ধুত্বের বার্তাও হবে ভারতবর্ষের জন্য, আর আপনার স্বপ্নও পূরণ হয়ে যাবে। আর আপনি যদি এই ব্যাপারে সত্যি কিছু ভেবে থাকেন, তাহলে বলে রাখি যে আমিও এখনো বিয়ে করিনি। আমি সব সময় বিয়ের কথা শুনলেই লজ্জা পাই। আপনি ভারতবর্ষ আর পাকিস্তানের মাঝে শান্তির যে প্রসেস আছে, পিস প্রসেস আছে, সেখানে নিজের ভূমিকাটা কি দেখছেন? As an ambassador of Pakistan for peace, পিসের অ্যাম্বাসেডর হতে চাই দুটো দেশের হয়ে। শান্তি, প্রেম, ভালোবাসা যে কোনো সময়। কারণ সবসময় কতদিন পর্যন্ত আমরা সারা জীবন কি আমরা যুদ্ধই করে যাব, একে অপরকে অ্যাবিউজ করে যাব, আর খালি বোমই বানিয়ে যাব একে অপরকে ধ্বংস করার জন্য? তাই কেউ তো আসুক যে ভালোবাসার বার্তা, দুটো দেশের বন্ধুত্বের জন্য কাজ করবে। তাই যারা এই মিশনের সাথে, এই বন্ধুত্বের মিশন, শান্তির জন্য কাজ করছে পাকিস্তান এবং ভারতবর্ষের হয়ে, আমি সবসময় ওই মানুষগুলোর পাশে আছি। আর ওনাদের যদি কখনো আমাকে প্রয়োজন হয়, তাহলে ওনারা আমাকে কল করতে পারেন। আমি এই প্রসেসে ওনাদের পাশে আছি আর সবসময় ওনাদের পাশে থাকবো। থ্যাংক ইউ। এই যে দুটো দেশের মধ্যে সংঘর্ষ চলছে, এটা 57 বছরের পুরনো, 57 ইয়ার্স ওল্ড। তো কিভাবে আপনি এটা দূর করবেন? কথা আছে না, সবার শেষে ভালোবাসারই জয় হয়। আমার সম্মান আছে এবং আমার বিশ্বাস আছে যে
ভালোবাসার মাধ্যমেই, ভালোবাসা দিয়েই আমরা যুদ্ধ জিতব, লড়াই করে না। এই ছিল জনগণের অভিযোগ, মীরার উত্তর। এখন সময় হয়েছে আজকের মোকদ্দমায় আজকের বিচারক অনুরাগ বত্রার রায়দানের। মীরা দেবী জনগণের প্রসিকিউটর রজত বাবুর অভিযোগ এবং প্রশ্নের উত্তর একটু ভয় পেয়ে আর একটু দোনমনা হয়ে দিয়েছেন। রজত বাবুর তথ্য সত্ত্বেও মীরা দেবী নিজেকে নিজে একজন আর্টিস্ট বলেছেন, আর এটাও বলেছেন যে ওনার কাজ অ্যাক্টিং করা। আর এই কন্ট্রোভার্সি উনি ক্রিয়েট করেন না, বরং মিডিয়া, প্রেস এই কন্ট্রোভার্সিগুলোকে ইস্যু তৈরি করে লাফালাফি করে। মীরা দেবী জনগণ এবং অডিয়েন্সের প্রশ্নের দারুণভাবে উত্তর দিয়েছেন। মীরা দেবী বলতে চেয়েছেন যে যখন ওনার সিনেমা রিলিজ হবে তখন সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এইসব ব্যাপারগুলোকে মাথায় রেখে এই আদালত ওনাকে সসম্মানে মুক্তি দিচ্ছে। আসলে আমার ইচ্ছে যে আদালত আমাকে মুক্তি না দেখ। কি শাস্তি দেওয়া যেতে পারে আপনাকে? একদম বন্দি বানিয়ে রাখা হোক। হ্যাঁ, ভারতবর্ষে বন্দি করে রাখা হোক একটা জেলের মধ্যে। একটা শাস্তি তো আপনাকে দেওয়া যেতেই পারে যে আপনি আপনার পছন্দের একটা গান শুনিয়ে দিন অডিয়েন্সকে। Oh my God. কোন গানটা শুনতে চান আপনি? যেটা আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন, যেটা আপনি সবচেয়ে ভালো গান। कैसी ज़मीं और आसमां इसके सिवा जाना कहाँ, चलती रहे ये रोशनी, चलता रहे ये कारवां, दिल दिल पाकिस्तान जा जा हिंदुस्तान, दिल दिल पाकिस्तान जा जा हिंदुस्तान, दिल दिल पाकिस्तान जा जा हिंदुस्तान, दिल दिल पाकिस्तान। नमस्ते। थैंक यू। এই বিশ্বাস নিয়ে যে মীরার যে আবেগ রয়েছে ভারতবর্ষ আর পাকিস্তানের বন্ধুত্ব নিয়ে, এটা জাদুর মতো কাজ করবে, আর এটা কাজ করবে দুটো দেশের জনগণকে কাছাকাছি আনার জন্য। আজকের মোকদ্দমা এখানেই শেষ করছি। পরের সপ্তাহে আবার দেখা হবে এক নতুন ব্যক্তিত্বের সাথে। ততক্ষণের জন্য নমস্কার।